প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই নিউজের একটি বিশেষ আয়োজনে। আজকে 1 মার্চ, স্বাধীনতার মাস শুরু হচ্ছে। আমরা আজকের এই বিশেষ আয়োজনটি শুরু করছি 30 লাখ শহীদ এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা যাদের ত্যাগে, রক্তে, সাহসিকতায় আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তবে 1 মার্চ দিবসের আজকে আরেকটি গুরুত্ব আছে, যেটা আমরা আজকে এই আলোচনা শুরু করেছি। আজকে জাতীয় বীমা দিবস। কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে জাতীয় বীমা দিবস 1 মার্চ কেন? 1 মার্চের সাথেও একটি খুবই ঐতিহাসিক যোগসূত্র আছে। শেখ মুজিবুর রহমান, তরুণ শেখ মুজিবুর রহমান, তখনও তিনি জাতির জনক হননি, তখনও তিনি বঙ্গবন্ধু হননি। 1960 সালের 1 মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়েছিলেন। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে 2020 সাল থেকে বাংলাদেশে জাতীয় বীমা দিবস পালিত হচ্ছে 1 মার্চে। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ মুক্তি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ শেষে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন, পুনর্নির্মাণ এবং আজকে যে 50 বছর পরে এসে বাংলাদেশের আজকে যে অগ্রগতি, যা অনেক উন্নত দেশকেও বিস্মিত করে, সেই অগ্রগতিতে বিমার গুরুত্ব কিন্তু কম নয়। বিমা নিয়ে এমনিতে অনেক রকমের ভুল ধারণা, অনেক অপপ্রচার, নানা রকমের ব্যাপার স্যাপার আছে, কিন্তু বিমার একটা জিনিস খুব সহজ, আপনার জীবনের আপনার ব্যক্তির ঝুঁকিটা একটি কোম্পানি নিয়ে নেবে। একটা নিশ্চয়ই অর্থের বিনিময়, প্রিমিয়াম, সেটা আপনি কতটা ঝুঁকি কিনবে, কতটা ঝুঁকি নিবে, সেটার স্বার্থে হয়তো করবে, কিন্তু আপনার জীবনকে নিশ্চিন্ত করতে বিমার গুরুত্ব অপরিসীম। এবং শুধু বিমাটা কিন্তু শুধু ব্যক্তি খাতে না, আমি যে শুরুতে যেমনটি বলছিলাম দেশের উন্নয়ন অগ্রগতিতে বিমার গুরুত্ব অপরিসীম, ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠান, সম্পদ, সব কিছু মিলেই। যেমন ছোট্ট একটা উদাহরণ দিতে পারি যে 2-3 দিন আগে নীলক্ষেতে কাগজের গোডাউনে আগুন লেগে পুরোটা পুড়ে গেছে। তাতে আমরা পত্রপত্রিকায় লিখেছি সবাই নিঃস্ব হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। আগুন লাগার 2 দিন পরেই দেখলাম যে একজন যার গোডাউন পুড়ে গেছে তেমন একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানালেন যে তার যতটা ক্ষতি হয়েছে সেটার প্রায় পুরোটাই তিনি বিমা খাত থেকে, বিমা যেখানে করা ছিল সেখান থেকে পেয়ে যাবেন। তার মানে আগুন তার সম্পদ পুরোটা পুড়িয়ে নিলেও ক্ষতি তেমন একটা করতে পারেনি, কারণ তার পাশে বিমা ছিল। ছোট্ট উদাহরণ, কিন্তু আপনারা বুঝতে পারেন যে আপনার যে কোনো ধরনের ঝুঁকি বিমা আপনার অনেকটাই আপনার পাশে দাঁড়াতে পারে। বাংলাদেশে ধারণা নেই বলে স্বাস্থ্য বিমা, তারপরে ধরেন পরিবহন বিমা, যেটা রাস্তাঘাটে চলতে গেলে সব গাড়ির বিমা করা থাকতে হবে বাধ্যতামূলক, এমন সব কিছুরই বিমা করা যায়, আমাদের দেশে ধারণাটা অত প্রচলিত নয়। জাতীয় বীমা দিবস এই কারণেই শুরু করা হয়েছে যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং যা কিছু ভুল ধারণা আছে বা অপপ্রচার আছে সেইগুলো দূর করে বিমাকে আরও মানুষের পাশে গিয়ে যেন দাঁড়ানো যায়, সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে 3 জন অতিথি আছেন তালুকদার মোহাম্মদ জাকারিয়া হোসেন, উনি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা। আছেন শেখ আব্দুর রফিক, তিনি শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক পরিচালক। আমাদের সাথে যুক্ত হবেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আপেল মাহমুদ, ACII UK। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমি তালুকদার মোহাম্মদ জাকারিয়া হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই অনুষ্ঠানটি। বিমা দিবসটি কেন, মানে 2020 সাল থেকে শুরু হচ্ছে, কিন্তু বিমা দিবসটি কেন, মানে এমন একটি আলাদা করে দিবস কেন দরকার, সেটা যদি একটু আপনার কাছ থেকে শুনি শুরুতে। ধন্যবাদ। আমি প্রথমেই এটা স্বাধীনতার মাস, আমি স্বাধীনতার জন্য যে সকল বাঙালিরা মৃত্যুবরণ করেছে এবং শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদেরকে দোয়া করি আল্লাহর জন্য তাদেরকে বেহেশত নসিব করে। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর প্রশ্ন। আমি প্রথমে বলতে চাই যে আপনিও এর আগেই বলেছেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1960 সালের 1 মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। সেই যোগদানের তারিখটাকে স্মরণীয় বর্ণনীয় করে রাখার জন্যই এই জাতীয় বীমা দিবস। এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই বীমা দিবস উপহার দিয়েছেন। আমরা বীমা পরিবার আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে একটা সুন্দর মানে দিবস উপহার দিয়েছেন। আমি বলবো যেহেতু সব দিবসই আছে, মা দিবস আছে, বাবা দিবস আছে, ভালোবাসার দিবস আছে, এজন্য আমরা জাতীয় বীমা দিবস পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। কারণ অন্যান্য প্রতিষ্ঠান
বা অন্যান্য ইন্ডাস্ট্রির এরকম কোনো জাতীয় দিবস নাই, যার জন্য আমরা বিমা পরিবার এবং বিমা শিল্প সবার কাছেই কৃতজ্ঞ এবং আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব শেখ আব্দুর রফিক। এটা তো আমরা ধরে নিচ্ছি যে এটা তৃতীয় বিমা দিবস 2020 সাল থেকে শুরু হয়েছে। এই দুটি বিমা দিবস পালন এবং এই তৃতীয়বার আমরা পালন করতে যাচ্ছি। আপনার সাথে আমি গত বছরও এই দিবসটি নিয়ে কথা বলেছি, যদি আমার স্মৃতি ভুল না করে থাকে। একটু বলেন তো যে এই তিনবারের ইয়েতে আপনার অভিজ্ঞতা কী? এই বিশেষ একটি দিবস হতে আপনাদের কাজে বা ইয়েতে কোথাও কোনো মানে প্লাস হলো বা সুবিধা হলো? প্রথমে ধন্যবাদ জানাই এটিএন পরিবারকে, যারা এখানে এসে আপনাদের সাথে কথা বলার সুযোগ দান করছে। এবং আমি প্রথমে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে, যার নেতৃত্বে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং স্বাধীনতা লাভ করার পরিপ্রেক্ষিতে আজকের আমরা স্বাধীনভাবে আপনার এই এটিএন নিউজে এসে আমরা কথা বলতে পারছি। তারপরেও আরও স্মরণ করি আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে, যে উনি তার পিতার কর্মদিবসটাকে স্মরণ রাখার জন্য যে 1 মার্চ 1960 সালে যে ওনার পিতা বিমা জগতে জয়েন করছিলেন, বিমা পেশা হিসাবে জয়েন করছিলেন, সেটা ওনার যখন নজরে আসছে তখন উনি এটাকে বিমা দিবস হিসাবে ঘোষণা করছেন। এই জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। ফেব্রুয়ারি মাসে যখন পড়ে তখন আমরা জানি যে মার্চের 1 তারিখে আমাদের বিমা দিবস শুরু হবে। তা বিমা দিবস কী জন্য? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এই দিন বিমাতে জয়েন করছিলেন। আমাদের মনে অত্যন্ত উৎফুল্ল থাকে এবং যত আছে আমাদের বিমার দাবিগুলো থাকে, আমরা সাধারণত চাই যে এই 1 মার্চের আগে দাবিগুলো পূরণ করার জন্য। এজন্য আমরা কিন্তু সব কোম্পানি 45টা নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে সবাই যৌথভাবে আমরা কিন্তু প্রচেষ্টা করি সব দাবিগুলো, সব জমা থাকা আবর্জনাগুলো, দাবিগুলো শেষ করে ফেলার জন্য। আমি জনাব আপেল মাহমুদ আপনার কাছে একটু আসতে চাই যে আমি শুরুতে যেমনটি বলছিলাম যে এই বিমা নিয়ে অনেক অপপ্রচার আছে, অনেক ভুল ধারণা আছে। একটু আপনার কাছ থেকে শুনি যে আপনার দীর্ঘদিনের কেরিয়ারে আপনি কীরকম ফেস করেছেন এরকম ভুল ধারণা বা অপপ্রচার? মানুষ একটু মানে ঠিক বিমা করতে গেলে বা ইয়ে করতে গেলে ঠিক ভালোভাবে নেয় না। কিন্তু আমি যেটা বুঝি যে বিমা যারা করেন বা যারা বিমা পেশায় আছেন তাদের একদম ব্যাক অফ মাইন্ডেও কিন্তু থাকবে তাদের ক্লায়েন্টের ভালো। কারণ মানে একদম আমি যদি সহজ করে বলি যে মানুষ যদি তাড়াতাড়ি মারা যান তাহলে বিমা কোম্পানি লস, তাহলে বিমা কোম্পানি চাইবে যে মানুষটি যত বেশি দিন বেঁচে থাকুক। আপনারা তো একদম অবচেতন মনে ভালো চান, তারপরে একটু ভুল বোঝাও যে হয় কেন? ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই এবং আমাকে করে দেওয়ার জন্য আমরা এটিএন নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। যে বিষয়টি গুরুত্বপূর্ণ কথা, আসলে বীমা সম্পর্কে মানুষের সবসময় একটা নেতিবাচক ধারণা কাজ করেছে। সঞ্চয়ের ক্ষেত্রে যে বীমা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এটি আমাদের আসলে ছোটবেলা থেকেই আমরা হয়তো সঞ্চয়ের ক্ষেত্রে কথা শুনেছি, নিরাপত্তার ক্ষেত্রে কথা শুনেছি, কিন্তু বীমা নিয়ে আসলে আমাদের পাঠ্যপুস্তক সহ সব জায়গায় ছোটবেলা থেকে সেরকম ধরনের কোনো নিউজ না থাকার কারণে, সেরকম ধরনের কোনো তথ্য না থাকার কারণে পরবর্তীতে আসলে এটি বীমা মানুষের সামনে তুলে ধরতে একটু কঠিন হয়েছে। আমরা মনে করি যে বীমার একটা অফুরন্ত সম্ভাবনা আছে এবং সত্যিকার অর্থেই যে বীমা যে মানুষের পাশে চরম এবং পরম বন্ধুর মতো কাজ করে, এটি আমাদের, আপনি একটা উদাহরণ দিয়েছেন। এছাড়াও আমরা যে কথাটি বলতে চাই যে যে কোনো মানুষকে অস্বস্তির জায়গা থেকে স্বস্তির দিকে ফিরিয়ে আনার জন্য বীমার অগ্রণী ভূমিকা আছে। মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাতে চাই যে উনি আজকে বীমার এই জানার যে বিষয়টি, এটি তার উন্মুক্ত করে দিয়েছেন। আমরা আসলে সাধারণ মানুষের মধ্যে যদি এই জাগরণটা, এই অ্যাওয়ারনেসটা যদি শুধুমাত্র মেসেজ আকারেও আমরা দিতে পারি সবার মধ্যে, যে বীমা মানুষের পাশে আছে। আমি অনেক সময় একটি কথা বলি যে বীমা এটা হলো বিপদে মা, অর্থাৎ মানে বীমা মানে বিপদে মা। এই কারণে বলবো যে কোনো সন্তানের বিপদ হয়েছে, মা তার পাশে আছে। কোনোভাবেই ওই সন্তান কখন বিপদকে বিপদ হিসাবে মনে করে না, সে মনে করে যে মা আমার পাশে আছে, যে কোনো ভাবেই হোক আমি আল্লাহর ইচ্ছায় এটা উদ্ধার হতে পারবো। তো বীমা পাশে থাকলে আমরা মনে করি যে মানুষের স্বস্তির একটি জায়গা আসে
এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা আসলে একটু অভাব আছে। আমরা যদি এটিকে সামনে তুলে ধরতে পারি এবং প্রত্যেকটি জায়গায়, যে কথাটি আমাদের এক ভাই বলেছেন, শেখ রফিক ভাই বলেছেন যে বীমা আসলে মানুষকে এই যে দাবি, অর্থাৎ যে কোনো সময়ের জন্য যখনই কোনো অস্বস্তি, যখনই কোনো অশান্তি, বীমার পাশে থাকতে, এবং বীমা মানুষকে তখন তার পাশে গিয়ে চরম এবং পরম বন্ধুর মতো উপকার করে থাকে। আমাদের এই কথাটি আসলে সবার কাছে তুলে ধরা প্রয়োজন। অনেকের কাছে নেতিবাচক ধারণা আছে বীমা করলে বীমা পাওয়া যায় না, কিন্তু এটা অনেকে, তাকে যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করা যায় সে বলবে যে আমি শুনেছি কিন্তু আমি বিষয়টা হয়তো সঠিক না। তা আমরা মনে করি যে খুব সাধারণ গ্রাহকের কাছে গিয়ে আসলে তাদের যদি অ্যাওয়ারনেসটা আমরা বিল্ড আপ করতে পারি, এবং বীমা মানুষের শুধু আগুনে পুড়ে গেলে নয়, রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো বিল্ডিং ধসে গেলে, বা পৃথিবীতে যেমন এই যে রানা প্লাজা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যখন মানে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, সঙ্গে সঙ্গে বীমা কোম্পানি তার জীবনের জন্য এবং সম্পদের জন্য তার পাশে গিয়ে দাঁড়িয়েছে। এই কথাগুলো যদি আমরা আসলে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, তারাও এই কথাটা বোঝার জন্য চেষ্টা করবে, এবং বীমা যে সত্যিকার অর্থেই বিপদে মায়ের ভূমিকা পালন করে সেই কথাটাও আসলে আমরা সবার মধ্যে তুলে ধরতে সক্ষম হব ইনশাআল্লাহ। জি, জনাব আপেল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। জনাব জাকারিয়া হোসেন, মানে আমি ওনার কাছ থেকে আলোচনাটা যেখানে নিয়ে আসলাম, মানে এই যে সমাজে বীমা সম্পর্কে মানে একদমই ইতিবাচক হওয়ার কথা, কোনো রকমেরই না। আমি যেটা শুরুতে বলছিলাম যে মানে মানে আপনারা কোনোভাবেই চাইবেন না যে আপনাদের ক্লায়েন্ট তাড়াতাড়ি মারা যাক, আপনারা চাইবেন যে উনি যত দিন বেঁচে থাকবে আপনাদের লাভ। তারপর ওই ভুল ধারণাটা কেন? সেখানে কি আপনাদের মানে কারো কারো কোনো দায় আছে? মানে আপনাদের এখন বা আগে আপনাদের এই বীমা কোম্পানিগুলো কেউ কি এমন কোনো আচরণ অতীতে করেছে যে কারণে এমন একটা নেতিবাচক পারসেপশন তৈরি হয়েছে? এটা কথা ঠিকই যে আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মানে যে আস্থার জায়গাটা একটু হ্যাঁ, ঘাটতি আছে, আস্থার জায়গায় ঘাটতি আছে, এটা সত্য কথা। কারণ আমাদের প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেসের দরকার আছে। অ্যাওয়ারনেস বাড়াতে গেলে আমি বলতে চাই যে অ্যাওয়ারনেস যদি বাড়াতে যায় তাহলে ডোর টু ডোর, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, মাঠ, ময়দান সবখানেই বীমার প্রচার করতে হবে। বীমা যে একটা মানুষের বিপদের বন্ধু, বিপদের বিপদের বন্ধু, মা। বিপদের মা, জি। সেই জিনিসটা বোঝাতে হবে। এই অ্যাওয়ারনেসটার অভাব আছে। আর কিছু কিছু অসৎ কর্মকর্তা যেগুলি থাকে এখানে সব কোথাও কোথাও থাকে, এরকম হয়তো কিছু থাকে যার জন্য। আর একটা ব্যাপার হলো কি, যে যেমন দুধে সামান্য একটু ইয়ে পড়লেই যেমন নষ্ট হয়ে যায়, ওই রকমই সামান্য ছোট্ট একটা দুইটা ঘটনা আপনার পুরো সেক্টরে একটা দুর্নাম চলে আসে আর কি। প্রকৃতপক্ষে কিন্তু বীমার দাবি পরিশোধ করা হয়। আমাদের ইউনিয়নের কথা যদি আমি বলি, আমি 1 ঘন্টায় দাবি পরিশোধ করেছি। 1 ঘন্টায় দাবি পরিশোধ করেছি, এই রেকর্ড আমার আছে। যার জন্য আমরা বীমার দাবি পরিশোধ করে থাকি। এবং আমাদের দাবি পরিশোধের ব্যাপারে আমাদের আইডিয়ারেও যথেষ্ট আমাদেরকে সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে। আমরা এ ব্যাপারে যথেষ্ট তৎপর। এবং বীমা দাবি পরিশোধের ব্যাপারে আমার মনে হয় না যে এখন বর্তমানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি খুব একটা বেশি কার্পণ্য, কৃপণতা বা কোনো জটিলতা তৈরি করে। যদি কখনো কাগজপত্র না থাকে বা কোনো কাগজপত্র শর্ট থাকে বা ইন্স্যুরেন্স আইনের ভায়োলেশন থাকে, তাহলে সেক্ষেত্রে জটিলতা এবং না পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কাগজপত্র এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আর কোনো কোম্পানি মানে জটিলতা সৃষ্টি করে না, পেমেন্ট করে থাকে। হয় 2-1 দিন আগে হলে পরে হলেও সেটা পেমেন্ট করে থাকে। জি, জনাব শেখ আব্দুর রফিক, আপনি সাধারণ বীমাতেও ছিলেন, আপনার অভিজ্ঞতা মানে দুই দিকে আছে। আমি যদি বলি যে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান আর বেসরকারি প্রতিষ্ঠান দুইটার সার্ভিসে একটু, ধরেন সরকারি প্রতিষ্ঠানে গেলে আমরা ধরে নিব যে কোনো কাজে যে একটু দেরি হবে, ভোগান্তি হবে ইত্যাদি, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে জনাব জাকারিয়া হোসেন যেটা বলছিলেন যে কাগজপত্র সব ঠিক থাকলে, আইন কানুন ঠিক থাকলে আপনার বীমা দাবি পরিশোধ করা হয়। সেইখানে কারো কারো অভিযোগ আমি বলি যে অনেক সময় হয় যে গিয়েছি, অনেক কিছু চাইছে, এটা দিয়ে ঘুরাচ্ছে, দেরি হচ্ছে, হয়রানি হচ্ছে, নানা কিছু একটা। আবার এইটা উল্টাভাবে হয়, কেউ কেউ বীমা দাবি করার জন্য মানে অনেক সময় সাজানো দুর্ঘটনাও ঘটায়। বা আমি যদি ভুল না করি যে হয়তো ছোট্ট একটা ইয়েতে আগুন দিয়ে অনেক বড় দাবি করলো, এরকম ঘটনাও হয়তো আপনারা পান। এইটা একটু ধরেন মানে এখানে তো আপনারা সমস্যায় পড়েন, তখন না দিলে বলবেন যে উনি তো আমার টাকা দেয় না, কিন্তু উনি আসলে পাবেন হইলো 100 টাকা, কিন্তু উনি হয়তো ইচ্ছা করে এখানে আগুন লাগায় পড়াই দিচ্ছেন। এরকম ঘটনা যে ঘটে না তা না, আপনার অভিজ্ঞতা একটু। আমার অভিজ্ঞতা দেখেন, আমি জীবন বীমা কর্পোরেশনও ছিলাম,
সাধারণ বীমা কর্পোরেশন ছিলাম, এবং বেসরকারি ইউনিয়ন ইন্স্যুরেন্সের আমি ম্যানেজিং ডিরেক্টর ছিলাম, এখন শিকদার ইন্স্যুরেন্সও আছে। আমার অভিজ্ঞতাতে আমি যেটা দেখছি, মানুষ সবসময় চাওয়াটাই পছন্দ করে। ধরেন একটা লোক সে মোটর থার্ড পার্টি ইন্স্যুরেন্স করছে, তার মানে তৃতীয় ব্যক্তি, ওই গাড়ি যদি তৃতীয় কোনো ব্যক্তিকে আঘাত করে, সেই তৃতীয় ব্যক্তি কিন্তু ইন্স্যুরেন্সের এই বিমার দাবিটা পাবে। হয় ওই ভদ্রলোক গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি দিয়ে আপনার দাবি চেয়ে বসলো, কিন্তু এই গাড়ি থার্ড পার্টি ইন্স্যুরেন্স তো দাবি পাওয়ার কথা না, পাইতে হলে তাকে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স দিতে হবে। অথবা গাড়ির ইন্স্যুরেন্স করা আছে কিন্তু তার চুরির রিস্কটা নেওয়া নেই, গাড়িটা চুরি হয়ে গেছে। এখন উনি যে আমাদের কাছে ক্লেম করলেন যে আমার বিমা দামি দাও, কিন্তু উনি কিন্তু চুরি হয়, ওটা অ্যাক্সিডেন্টের বীমা করা আছে, চুরির বীমা করা নাই, ওখানে একটু ধরা আছে, তাতে হয়তো প্রিমিয়াম একটু বাড়তো, কিন্তু তার কিন্তু চুরির বীমাটা করা নাই। উনি ওইটা না বুঝেই বলা শুরু করলো যে আমাকে টাকা দিচ্ছে। আমি সেটাই বলছিলাম যে অনেক সময় এই ভুল ধারণা থেকেও কিন্তু ভুল ধারণা থেকে আমাদের অনেকটা ছড়াইছে। এবং কিন্তু এখন আপনি যেটা হলো যে যেটা মোটরসাইকেল মানে দুর্ঘটনার বীমা করেছে, চুরি হয়েছে, আপনি তো টাকা দিতে পারবেন না, কিন্তু না দিলে বদনামটা আপনার হবে, এবং এটা 10 জনকে বলে বেড়াবে যে আমার ইন্স্যুরেন্স করা ছিল কিন্তু আমি টাকা পাচ্ছি না। তারপরেও এখন আমার বলতে হবে যে একমাত্র পেশা বীমা পেশা, যে পেশার বঙ্গবন্ধু বেছে নিয়েছিলেন এই কারণে মানুষের কাছে যাওয়া যায়। মানুষকে যদি আপনি উপকার করতে চান, মানুষকে যদি সেবা করতে চান, তাহলে মানুষের কাছে যেতে হবে। কাছে যাওয়ার একমাত্র উপায় বিমা। বিমা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার সুযোগ করে দেয়, এবং তার সুখ দুঃখ তার সাথে আলাপ করলে তার অসুবিধাটা বোঝা যায়। এবং লাইফ বলেন আর জেনারেল বলেন, দুটোর ক্ষেত্রেই কিন্তু মানুষের জনগণের কাছে জনগণের সেবা দেওয়ার জন্য একটা বড় হাতিয়ার। যেমন বর্তমান আমাদের প্রধানমন্ত্রী একটা সর্বজনীন পেনশন স্কিম যেটা চালু করছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আপনি যদি মনে করেন যে আমার 60 বছর বয়স হয়ে যাওয়ার পরেও আমি তখন পেনশন পাবো, তখন কিন্তু আপনি দুর্নীতির দিকে যাবেন না। আপনি যদি মনে করেন আপনার কাছে টাকা থাক আর না থাকে, আমি থাকি আর না থাকি, আমার ছেলে লেখাপড়া শিখতে পারবে, বিদেশে দিয়ে লেখাপড়া শিখতে পারবে, নিশ্চিন্ত জীবনের একটা নিশ্চয়তা আছে, তাহলে কিন্তু আমি আর কোনো রকম দুর্নীতিতে যাব না। আমি যদি মনে করি, কৃষক যদি মনে করে যে তার কৃষকের ওই ক্ষেতের ফসল নষ্ট হলে সে বিমা দামি পাবে, বিমা করা আছে, তখন সে কিন্তু আর ওই কোনো রকম 2 নম্বর ওয়েসে যাবে না। তো দুর্নীতির ক্ষেত্রে যদি আমি রোধ করতে চাই, তাহলে স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষি বিমা সবগুলো প্রচলন করতে হবে। একমাত্র বিমাই সব কিছুকে প্রোটেকশন দিতে পারে। আপনি মানে হঠাৎ করে মানে আগুন লেগে গেল বা মানে বন্যা চলে আসলো, তখন কৃষককে মাথা ঘামাতে হবে না। আপনার যত সমস্যা আসুক না কেন, যদি বিমা দ্বারা সুরক্ষিত থাকে, তাহলে আপনার কোনো দুশ্চিন্তা নাই। আমাদের দেশ এখন উন্নয়ন সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এখন সেই সর্বোচ্চ পর্যায় থেকে যদি বিমা দ্বারা আবৃত্ত না করা হয়, পরবর্তীতে কিন্তু ক্ষতি হবে। একমাত্র বঙ্গবন্ধুর রাজনীতি জীবনে যখন বুঝছিলেন, এবং ওনার কিন্তু ইচ্ছা ছিল যে জনগণের সেবা করা, জনগণের সুখ দুঃখ দেখা, উনি বেছে নিয়েছিলেন এই লাইফ এই ইন্স্যুরেন্সটাই। আমরা এটাকে অবহেলার চোখে দেখি, কিন্তু এটা অবহেলার চোখে দেখার কোনো স্কোপ নাই। আপনি যত সম্পদশালী হবেন, 1 মিনিটের মধ্যে সেটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি বিমা দ্বারা সুরক্ষিত থাকে তাহলে আপনার কোনো ভয় নেই। আপনি 2 নম্বর চিন্তা না করি 1 নম্বর ওয়েতে যদি যাওয়া হয়, আমি মনে করি জনগণের, দেশের, জাতির এবং দুর্নীতি থেকে যদি আমি মুক্ত হতে চাই, তাহলে বিমা দ্বারা সুরক্ষিত করলে সব কিছু সম্ভব হবে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব আপেল মাহমুদ। আপনার কাছে আমার একটা জিনিস যে বাংলাদেশের মানে অনেক খাতের বিমা তো আছে, আমি যদি একদম সাধারণ মানুষের জায়গা থেকে বলি, বাংলাদেশের কোনো একটা মধ্যবিত্ত পরিবারের কারো একজনের যদি অসুখ হয়, অসুস্থ হলে তখন একটু বড় যদি হয় যে একটু ক্যান্সার বা এমন একটা চিকিৎসা লাগলো যে 5 লাখ 10 লাখ টাকা লাগবে বা 15 লাখ, অনেক সময় আমরা দেখি যে কারো 20-30 লাখ টাকা, এমন টাকার প্রশ্ন আসলে কিন্তু ওই ফ্যামিলি ধ্বংস, তার জমি জমা বিক্রি করে সব। কিন্তু বাংলাদেশে স্বাস্থ্য বিমার ধারণাটা প্রায় নাই। মানে আমি যদি সাধারণভাবে বলি, অনেক অফিসে হয়তো প্রাতিষ্ঠানিকভাবে আছে, কিন্তু ব্যক্তিগতভাবে স্বাস্থ্য বিমার ধারণাটাও নাই। যদি স্বাস্থ্য বিমাটা থাকতো তাহলে কিন্তু এতটা মানুষকে মানে ভোগান্তিতে পড়তে হতো না। মানে একজনের অসুস্থতার কারণে একটা পরিবার একদম ধ্বংস হয়ে যায়, পথে বসে যায়। সেই জায়গাতে একটু আপনার কথা শুনতে চাই, এবং সচেতনতার জন্য মানুষকে কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি যুগ উপযোগী এবং সময় উপযোগী একটি কথা উপস্থাপন করার জন্য। তা আমরা মনে করি যে এই স্বাস্থ্য বীমা এটা এমনই একটি খাত,
এবং বাংলাদেশে এটা একটা টিমেন্ডাস একটা সম্ভাবনা আছে। প্রত্যেকটি জায়গায় যদি আমরা আসলে স্বাস্থ্য বীমার ক্ষেত্রে যে সম্ভাবনাগুলো আছে এগুলো যদি কাজে লাগাতে পারি, আমাদের সুযোগ আছে, সরকারি সহযোগিতায় হোক, ব্যক্তি অর্থায়নে হোক। যদি আমরা স্বাস্থ্য বীমার ক্ষেত্রে বিশেষ করে যারা সম্ভাবনাময়ী গ্রাহক যারা আছে তাদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, আপনি যে কথা বলেছেন, কারো যদি জটিল কোনো রোগ হয় সেখানে লক্ষ লক্ষ টাকা, যত টাকা তার এখানে খরচ হয় সেটি বিমার আওতায় যদি আমরা আনতে পারি, সবাইকে সেটির সাপোর্ট দেওয়ার সুযোগ আছে। এখন প্রশ্ন আসে যে বাংলাদেশে আসলে আমাদের এখানে সচেতনতার ক্ষেত্রে কিছুটা ঘাটতি আছে। অনেকে মনে করে যে আমরা আসলে স্বাস্থ্য বীমার ক্ষেত্রে যে জায়গায় হয়তো বীমার সহযোগিতা চাই সেই জায়গায় সকল সময় বা যে কোনো সময় হলে এটা পাওয়ার সুযোগ নেই। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যেটি অবদান ডিজিটাইজেশন এবং ডিজিটাল এই প্ল্যাটফর্মে এসে প্রত্যেকটা সময় একজন বীমা কর্মী ইচ্ছা করলে তিনি বীমা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করতে পারেন। সেই ক্ষেত্রে স্বাস্থ্য বীমার ক্ষেত্রে যে সম্ভাবনাটি আছে এটি যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে যেটি হয় যে যে কোনো ব্যক্তি, যে কোনো গ্রাহক যে কোনো সময় অসুস্থ হলে সে যদি তার অনলাইনে যেরকম হসপিটালকে কন্ট্যাক্ট করতে পারে, তেমনি আমি এটা জাপানে দেখেছি যে তারা সর্বাগ্রে বীমার কর্মীকে বা বীমা প্রতিষ্ঠানকে তারা ইনফর্ম করে যে আমার হসপিটালে যাওয়া প্রয়োজন, আমার একটু ওষুধ প্রয়োজন, তখন সঙ্গে সঙ্গে সেটি কিন্তু স্বাস্থ্য বীমার আওতায় তাদেরকে সাপোর্ট দেওয়ার সুযোগ আছে। বাংলাদেশে বিভিন্ন ধরনের যারা ডোনার সংস্থা আছেন তারাও কিন্তু এই ব্যাপারে সবাইকে সচেতন করার চেষ্টা করেছেন যে স্বাস্থ্য যদি সুরক্ষিত থাকে, আমাদের এবার প্রতিপাদ্য বিষয় তাই যে স্বাস্থ্য সুরক্ষিত থাকলে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো। আমাদের খাতটাকে, স্বাস্থ্য বীমার এই খাতটাকে যদি আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, সবার মধ্যে যদি সচেতনতার মাধ্যমে যদি আমরা বীমার সাপোর্ট দিতে চাই, এটা অবশ্যই সম্ভব। আর যে কথাটি জাকারিয়া ভাই বলেছেন যে আমাদের এই স্বাস্থ্য বীমা থাক বা না থাক, স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো অবনতি হলে সাধারণত এই যে করোনা পরিস্থিতির কারণে কোভিড সিচুয়েশনে যারা মারা গিয়েছে, আমাদের এরকম রেকর্ড আছে যে আমরা 24 ঘন্টার মধ্যে তার ক্লেম আমরা পরিশোধ করেছি। তো এখানে প্রায় 30,000 লোক মারা গিয়েছে। আমাদের স্ট্যাটিস্টিক্স থেকে দেখা গিয়েছে যে প্রায় আমাদের বীমা খাতে যারাই এসছে প্রায় 1,500 লোকের মতো আমরা এখানে যারা করোনায় মারা গিয়েছে তাদের বীমা করা ছিল, সঙ্গে সঙ্গে আমরা বীমার দাবিটি দিয়ে দিতে পেরেছি। আমরা মনে করি যে স্বাস্থ্য বীমার সঙ্গে যদি এটা সম্পৃক্ত থাকে, আপনি যেটা বলেছেন প্রাতিষ্ঠানিকভাবে হোক, ব্যক্তি পর্যায় থেকে হোক, আমরা যদি স্বাস্থ্য বীমার এই যে উপকারিতাগুলো আছে এগুলো যদি আমরা একটু স্টাডি করতে পারি, জনগণকে বিশেষ করে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে তুলে ধরতে পারি, আমাদের দেশে কিন্তু এটার ট্রিমেন্ডাস একটি সম্ভাবনা রয়ে গেছে। এবং এই সম্ভাবনাটা কাজে লাগিয়ে আমাদের স্বাস্থ্য বীমাটা বিশেষ করে সামনে রেখে প্রত্যেকটা গ্রাহককে সবার জন্য স্বাস্থ্য এটি আমরা বীমার মাধ্যমে নিশ্চিত করতে পারি। আমরা অনেক সময় হসপিটালাইজেশন বীমা যেটা বলি, সেখানে হসপিটালে একজন ভর্তি হয়েও বীমার সেবা পেতে পারে, অথবা আউটডোর পেশেন্ট যেটা হসপিটালের বাইরেও যারা শুধুমাত্র ট্রিটমেন্ট ডাক্তার কাছে দেখিয়েছেন অথবা তারা কোনো ডায়াগনস্টিক কোনো চেক আপ করেছেন, সেটাও বীমার আওতায় কিন্তু আসার ট্রিমেন্ডাস সুযোগ রয়েছে এবং সে কথাটাকে আমরা কাজে লাগাতে পারি। এবং এভাবে প্রত্যেকটি জায়গায় যেখানে যে অবস্থায় সাধারণ একজন গরিব লোক থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের কাছে শিক্ষা যেমন মৌলিক জায়গায় আছে, স্বাস্থ্যটা মৌলিক জায়গায় থাকলে এর সেবাটাকে আমরা একেবারে নিশ্চিত করতে পারি। তা আমরা মনে করি যে এটি আমাদের জন্য বিশাল সম্ভাবনা আছে এবং আমরা আজকে এই ডিজিটাল প্ল্যাটফর্মে এটি আরো আমাদের সম্ভাবনাগুলোকে জাগিয়ে তুলেছে। আমরা যদি এটা সবার মাঝখানে এটা তুলে ধরতে পারি এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার ক্ষেত্রে হোক, তার জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে হোক, প্রত্যেকটি জায়গায় বীমার মাধ্যমে আসলে তাদেরকে আমাদের সেবা দেওয়ার সুযোগ রয়ে গেছে। জি জনাব আপেল মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব জাকির হোসেন, একটা কথা আমি শুনতে শুনতে ইয়ে হলো যে আপনার কাছ থেকে শুনবো। আমি যতটুকু জেনেছি যে আপনাদের এখন বীমা খাতে রেগুলেটরি এটা অনেক করা, চাইলেই কোনো একটা আলাদা একটা প্রতিষ্ঠানের পক্ষে চাইলেই কোনো গ্রাহককে ঠকানো বা প্রতারণা করা এটা সম্ভব না। আপনাদের এই এই যে শৃঙ্খলা আনা আপনাদের খাতে, সেটা কি আপনাদের এই বীমা খাতকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে কিনা, বা কী ধরনের শৃঙ্খলা সেটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি বলি, সেটা হচ্ছে যে আগে অতটা ছিল না, এটা বোধহয় সম্প্রতি 2010 সাল থেকে যখন আইডিআরএ অর্থাৎ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি চালু হয়েছে, তারপর থেকেই আমরা বীমা খাতে আস্তে আস্তে শৃঙ্খলার মধ্যে যাচ্ছে এবং একটা প্রচার প্রসারের দিকে যাচ্ছে।
যেমন আইডিআরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিমা মেলা হচ্ছে, প্রথমে বিভাগীয় শহরে হচ্ছে, যেমন এবার আমাদের বরিশাল শহরে হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড কারণে, কোভিড বৃদ্ধি পাওয়ার কারণে সেটা সম্ভব হয় নাই। তবে মনে হয় ঈদের পরে হয়তো হতে পারে, এটা একটা ধারণা করা হচ্ছে। এই যে বিমা মেলা হচ্ছে, তারপরে আপনার ইন্টারন্যাশনাল সেমিনার হচ্ছে, তারপরে টক শো হচ্ছে, এই যে বিভিন্ন ইয়েতে হচ্ছে, এটা বিমার আস্তে আস্তে প্রসার ঘটতেছে। আমি মনে করি যে আইডিআরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা একটা সিস্টেমের মধ্যে আসছি, একটা না, একটা তো হলো প্রচারণা হ্যাঁ, একটা, আরেকটা হলো যে আপনি ধরেন কথার কথা যে আপনি ইউনিয়ন ইন্স্যুরেন্স, আপনার ইচ্ছে হলো যে একটা গোপন ইচ্ছে হলো যে না আমি অমুককে টাকা দিব না, সেক্ষেত্রে তো আপনাকে ওই আপনার অথরিটি, রেগুলেটরি অথরিটি সে আপনাকে ধরবে, হ্যাঁ, সেই জায়গাটাতে আমি বলতে চাচ্ছি। আমি সেটাই বলি। আগে আমাদের অনেকগুলি অ্যাকাউন্ট ছিল, একটা কোম্পানিতে অনেকগুলি 100, 200, 300 এরকম অ্যাকাউন্ট তো ছিল, কিন্তু আইডিয়ার এখন 3টে প্রিমিয়াম অ্যাকাউন্ট খোলার বলেছে। 10,000 টাকার উপরে কোনো ক্যাশ টাকা তুলতে পারবেন না, এরকম আরও অনেকগুলি মানে বাইন্ডিংস এবং অনেকগুলি সার্কুলার মানে গ্রাহকের স্বার্থ রক্ষার জন্য গ্রাহকের স্বার্থ রক্ষার্থে এগুলি করা হয়েছে, এবং ইন্স্যুরেন্সগুলিকে একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য মানে অনেকগুলি করা হয়েছে। তাই আমি মনে করি যে আইডিয়ার আসার পর থেকেই এগুলি আরো জোরালো, এবং মানে 2010 সালের আগে যেটুকু বিশৃঙ্খলা ছিল, অপবাদ ছিল, অপপ্রচার ছিল, সেগুলো 2010 সালের পরে আস্তে আস্তে কেটে যাচ্ছে। এটা আপনাদের জন্য এবং এখন আমরা আরো ট্রান্সপারেন্টের দিক যাচ্ছি, এবং আইডিয়ার এখন নিয়মিত মনিটরিং করছে। তবে আইডিয়ারে কিছু লোক জনবল যদি একটু বেশি হতো তাহলে আমাদের জন্য আর একটু ভালো হতো, আমরা আর একটু মনিটরিং এ তাদের থাকতে পারতাম। যত আওতা সেই অনুযায়ী ম্যানপাওয়ার কম, আসলে কোম্পানি তো অনেক বেশি। জি জি জি, সেটাই। 78টা কোম্পানি, সেই হিসেবে তো আইডিয়ার ম্যানপাওয়ার নাই। অনেক লোক। বাংলাদেশ ব্যাংকে দেখেন কত কর্মকর্তা কর্মচারী, সেখানে আমাদের বাংলাদেশ ব্যাংকে তো এত ব্যাংক নাই। যেহেতু 2010 থেকে মানে 12, এখন মানে 12 বছর হয়েছে, আমরা আশা করি যে এটা আস্তে আস্তে নিশ্চয়ই মানে যখন মানুষ মানে সরকার বা নীতি নির্ধারক বুঝবে যে এটা কতটা দরকার, যে এই আইডিয়ারে আসার পর থেকে বিমা খাতে শৃঙ্খলা ফিরছে, তার মানে একটা বড় অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরছে। নিশ্চয়ই এটাও জানেন যে ক্লেম পেমেন্টের ব্যাপারে যে কোনো লোক আইডিয়ারে কমপ্লেন করলেই ক্লেমটার ব্যাপারে সে একটা নিশ্চিত সুবিচার পাবে, সুবিচার পাবে। মানে তার মানে হলো যে মানে গ্রাহকদের চেক করার, ক্রস চেক করার ব্যবস্থা আছে। আপনি যদি তার সাথে প্রতারণা করেনও, আপনি বাঁচতে পারবেন না, কারণ উনি আইডিআর থেকে আপিল করার সুযোগ পাবে যে আমাকে ওনারা ঘোরাচ্ছে, তখন উনি একটা সুবিচার করবেন, তখন কাগজপত্র দেখে নিশ্চয়ই করবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ শেখ আব্দুর রফিক। একটা জিনিস যেটা আমি আরেকটু সহজ হওয়ার জন্য, যে ধরেন একজন মানুষ যদি ব্যাংকে ডিপিএস করে, তাহলে উনি ব্যাংকে মাসে মাসে গিয়ে টাকাটা জমা দিয়ে দিবে, সেটা এখন হয়তো অনেক ফিজিক্যালি যেতে হয়, অনেক যে অনলাইনে দেওয়া হয়। বাংলাদেশে বিমা খাতে ধরেন আমি আপনার কথায় সন্তুষ্ট হয়ে আপনার এখানে বিমা করলাম, ফলে আমাকে কি প্রতি মাসে প্রিমিয়াম দেওয়ার জন্য আপনার এখানে যেতে হবে? আবার অনেক সময় এমন হয় যে যেই ব্যক্তি আমার কাছে এসে বিমা করলেন, হয়তো আমি তার কাছেই টাকা দিচ্ছি, আমি আপনার অফিসে শিকদার ইন্স্যুরেন্সে কখনো গেলাম না, ওনার কাছে বিশ্বাস করে গেলাম, কিন্তু উনি হয়তো এখানে জমা দিচ্ছেন না। মানে আমি বলতে চাইছি যে প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে আপনাদের সাথে গ্রাহকের যোগাযোগটা এবং সেটা কত সহজে করা সম্ভব। অনেক সময় কিন্তু এই ভয়ও যে আবার প্রত্যেক মাসে মাসে গিয়ে শিকদার ইন্স্যুরেন্সের অফিসে গিয়ে টাকা জমা দিতে হবে বা 2 মাস পর পর দিতে হবে, এই ভয়ে অনেকে করতেছেন না। আমি বলতে চাইছি এই জায়গাটা আপনাদের সাথে গ্রাহকদের যোগাযোগটা আরও কত কমিয়ে আনা যায়। এখন ডিজিটাল বাংলাদেশ, তো আপনার যে কোনো জায়গায় বসেই কিন্তু আপনার আমি যদি টোটাল বিমা যদি শুধু শিকদার ইন্স্যুরেন্স, যে কোনো জায়গায় আপনি ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা আপনি বাড়ি বসিয়ে দিতে পারবেন, এই ব্যবস্থা কিন্তু এর মধ্যে হয়ে গেছে। আপনি যে প্রশ্নটা করছেন, যে আগে হয়তো যিনি বিমাটা করতেন উনি এসে টাকাটা উনি জমা দিতেন না নিজের পকেটে, কখনো কখনো এটা হতো, এরকম একটা সন্দেহের অবকাশ থাকতো। কিন্তু এখন বাসায় বসে তো আপনি বিমার টাকা পরিশোধ করতে পারছেন, এবং আপনার টাকা জমা হয়েছে কিনা সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসছে, যার জন্য ফাঁকি দেওয়ার আর কোনো স্কোপ নাই। আমি বলতে চাই, যদি বাংলাদেশ এখন যে অবস্থায় আসছে, এই অবস্থার আমি যদি স্থিতিশীল রাখতে চাই, সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে হবে, সর্বজনীন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, সর্বজনীন কৃষি বিমা ব্যবস্থা চালু করতে হবে, এটা রাষ্ট্রীয় কর্তৃক করতে হবে। এবং পেনশন বিমা যেটা আলোচনায় আসছে, সেটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের, এটা কিন্তু পেনশন বিমা কিন্তু খুব জনপ্রিয় বিমা, কিন্তু ওরা দেয় শুধুমাত্র গ্রাহক যে টাকাটা জমা দেয়, তারপরে যে ইন্টারেস্ট যেটা জমা হয়, সেটিও 15 বছর 20 বছর পরে তারা ফেরত পায়।
কিন্তু সরকার এখন যেটা বলছে যে আমরা পেনশন বিমার উপরে আর আমি যদি 100 টাকা দিই তাহলে সরকার আমার 100 টাকা দিবে, হ্যাঁ। এবং দুটোর ইন্টারেস্ট মিলে একটা বড় অ্যামাউন্ট 60 বছর পরে গিয়ে সেটা কিন্তু পাবে। এর জন্য আমার মনে হয় না যে অথরিটি করার দরকার আছে, যে জীবন বীমা কর্পোরেশনের যে লোকবল, সাধারণ বীমা কর্পোরেশনের যে লোকবল, এরা কিন্তু অলসপুরি আছে, ওদের কিন্তু কাজ তেমন নাই, কারণ সরকারি ব্যবসাগুলো ওরা করে, ওরা কিন্তু বাইরে আমাদের মতো normally মার্কেটিং এগুলো করে না, করে client না। করে না। যেহেতু ওদের স্কিল হ্যান্ড আছে, এই স্কিল হ্যান্ড দিয়ে আমার মনে হয় আজকেরই এটা চালু করা যায় যে আপনার সর্বজনীন যে একটু হিসাব নিকেশ করা বাকি আছে যে কে হিসাব তো কত- ওদের আছে। আপনার পেনশন বিমা কিন্তু জীবন বিমা সবচেয়ে জনপ্রিয় একটা পলিসি, এটা কিন্তু আছেই। ওর পরে যদি গভর্নমেন্টে যে ভর্তুকি যেটা ওর পরে দিলেই তো জনগণ তাহলে এমনিতেই ঝাঁপায় পড়বে এমনিতেই অনেক। ঝাঁপায় জি পড়বে। জি 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 জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব আপেল মাহমুদ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, আপনাকে দিয়ে শেষ করব একটা কথা, যে আমরা ছোট ছোট খাতে অনেকগুলো কথা জানলাম, এখন একটু ওভারঅল আমি একদম শুরুতে যেটা বলেছিলাম যে দেশের সার্বিক উন্নয়নে বিমা খাত কিভাবে অবদান রাখতে পারে, সব মিলে, আমি শুধু স্বাস্থ্য, শিক্ষা, আব্দুর রফিক সাহেব বলছিলেন যে কৃষি, সব ছোট ছোট খাতে হতে পারে, কিন্তু আমি যদি সার্বিকভাবে বলি পদ্মা সেতু, আমাদের অনেক বড় বড় প্রজেক্ট, মেট্রো রেল, এমন অনেকগুলো প্রজেক্ট আছে, সব মিলে দেশকে যে উন্নয়নশীল দেশ হয়েছে সেটাকে আরও এগিয়ে নিতে বিমা খাত কীভাবে অবদান রাখতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি আমার জীবনে একটি বিমার ক্ষেত্রে একটি স্লোগান আমি আবিষ্কার করেছিলাম, সেটা হলো যে ব্রিজিং দি গ্যাপ অফ লাইফ। যে বিমার ক্ষেত্রে আসলে যেটা বলা হয় যে জীবনের ক্ষেত্রে যে গ্যাপটা আছে সেটার জন্য বিমা একটা ব্রিজ তৈরি করতে পারে, করে এটা সবাইকে সহযোগিতা করতে পারে। আজকে আমাদের পারমাণবিক যে রিভ্যালুয়েশন হয়েছে এবং আমাদের আজকে এই যে এসডিজি গোল যেগুলো আমরা বাস্তবায়নের জন্য দেশকে সমৃদ্ধের পথে নিয়ে যাচ্ছি, আমাদের প্রবৃদ্ধির হার বাড়াতে চাচ্ছি, প্রত্যেকটা জায়গায় আমরা মনে করি যে বিমা আছে, বিমা থাকবে এবং সবার জন্যই বিমা, এই কথাটাও আসলে আমরা এনশিওর করতে চাই। সেক্ষেত্রে আমাদের আজকে ডিজিটাল প্ল্যাটফর্ম যেভাবে কাজ করে যাচ্ছে, যে ক্ষেত্রে অভিজ্ঞ কথাটা বললেন, আমরা মনে করি যে সকল মাধ্যম দিয়ে এখন আর কোনো জায়গায় বিমার জন্য লাইনেও দাঁড়াইতে হয় না। একটা যার স্মার্টফোন আছে সে ফোনের মাধ্যমেই সে বিমার সহযোগিতাটাও নিতে পারে, কন্ট্যাক্টটাও করতে পারে এবং ভবিষ্যতে ক্লেম পাওয়ারও সুযোগ তার জন্য তৈরি হয়ে গেছে। এই জন্য আমরা মনে করি যে ডিজিটাল চ্যানেলের মাধ্যমে আমরা যেমন বিমার চুক্তিটাও করতে পারি, সকল ধরনের সুবিধা এর মধ্যে রয়ে গেছে। আমার জীবনকে পরিচালনা করার জন্য এটা একটি বাস্কেট আমরা মনে করি, যে সেফটি ফার্স্ট এবং নিরাপত্তার ক্ষেত্রে মানে আর্থিকভাবে সঞ্চয় এবং নিরাপত্তা প্রত্যেকটি জায়গায় বিমা সহযোগিতা করতে পারে। এবং এভাবে যদি আমরা আসলে আমাদের দেশের কথা চিন্তা করে, আমাদের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে বিমার পাশে থাকি, বিমা আমাদের চরম এবং পরম বন্ধু হয়ে সঞ্চয়ের ক্ষেত্রে আমাদের একদিন সেই ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। মনে করি যে একটি বিশাল সম্ভাবনার জায়গা আছে, যেখানে আসলে আমাদের দেশকে একটা সমৃদ্ধ দেশে পরিণত করতে পারি, সঞ্চয়মুখী করতে পারি এবং এই দেশের দুর্নীতি মুক্ত করতে পারি এই বিমার সহযোগিতায়, বিমার আওতায় এসে। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বিমা সম্পর্কে যেটুকু ভুল ধারণা ছিল, আমরা আশা করি আপনারা যদি আজকের অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনে থাকেন, আশা করি তাদের আপনার অনেকটাই কেটে গেছে। প্রথম কথা হলো যে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হওয়ার পরে আপনার কিন্তু সুযোগ আছে যে যে কোনো কোম্পানি যদি আপনার দাবি ঠিকমতো পরিশোধ না করে, আপনি কিন্তু সেই নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে যেতে পারবেন, গিয়ে আপনি সুবিচার পাবেন। যদি ঠিক কাগজপত্র থাকে, আপনি বিমা দাবি, যেমন জাকারিয়া হোসেন বলছিলেন যে 1 ঘন্টার মধ্যে তারা দাবি পরিশোধ করেছেন, আপেল মাহমুদ বলছিলেন যে 24 ঘন্টায় করোনার যারা মারা গেছেন তাদের কারা করা বিমা দাবি পরিশোধ করা হয়েছে। এবং চাইলে আপনাকে আর এখন বিমা অফিসে গিয়ে লম্বা লাইন ধরে বা কোনো ব্যক্তির পিছনে পিছনে ঘোরার দরকার নেই। চাইলে আপনি স্মার্টফোন থেকে বিমা করতে পারেন এবং বিমার প্রিমিয়াম শোধ করতে পারেন। বিমা, যেটা আপেল মাহমুদ বলেন, বিমা মানে হলো বিপদের মা, বিপদের বন্ধু। আপনারা সবাই বিমা করে আপনার জীবনের যতটুকু দুশ্চিন্তা সেটা বিমা কোম্পানিকে দিয়ে দিন।